গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, পূর্ব পরিচয়। এ যেন কি হতে কি হয়ে গেল। লোকে বলে চায়ের পেয়ালায় তুফান ওঠা। এ একটা গোটা জাহাজই ডুবি হয়ে গেল বলতে গেলে চায়ের পেয়ালায়। এমন জানলে শোভন কি এ উচ্ছ্বাস প্রকাশ করতে যেত? আসলে ইতিকে পেয়ে শোভন তো শুধু সুখী নয়, রীতিমতো গর্বিতও বোধ করেছিল যে সে গর্বের সমর্থন বন্ধুদের কাছ থেকে আদায় করতে না পারলে আশ মেটে কই? তাদের ঈর্ষাতুর দৃষ্টির সামনে এই মালিকানার পূর্ণ সৌভাগ্যটা মেলে ধরতে না পারলে এ মালিকানা এ পাওয়ার যে কোনো মূল্যই থাকে না। না, অসামান্য সুন্দরী নয় ইতি, এটা সত্যি কথা। কিন্তু যাকে সত্যিকারের নিখুঁত সুন্দরী বলে এমন কটা মেয়ে বা আছে বাংলাদেশে? তবু তো এর চেয়ে ঢের নিকৃষ্ট, ঢের কুরূপা মেয়ের জন্যই খুন, জখম, মারামারি, আত্মহত্যার শেষ নেই। আর নিখুঁত সুন্দরী না হোক, অপরূপ লাবণ্যবতী তাতে তো সন্দেহ নেই। এই যে রূপ, যা পুরুষের চোখে পড়া মাত্র তার চিত্তকে স্নিগ্ধ আনন্দে ভরিয়ে তোলে, যে দিকে চাইলে মন অকারণে প্রফুল্ল হয়ে ওঠে, অর্থাৎ খুঁটিয়ে দেখতে গেলে যে রূপে অনেক ত্রুটি, অনেক খুঁত বেরোবে, তবু সবটা জড়িয়ে বড় মধুর, বড় চিত্তহারী। কোথাও কোনো অসাধারণত্ব নেই হয়তো, তবু ইতি যে অসামান্য এ কথা কে না স্বীকার করবে? আর শুধু তো লাবণ্যই নয়, ইস্পাতের মতোই ধারালো মেয়ে যে। অনার্সে বিএ পাশ করে ভর্তি হয়েছিল MA ক্লাসে। হঠাৎ বাবা মারা গেলেন। ছোট ভাই তখন সবে আয়ে পড়ছে। দুজনের পড়া আর সম্ভব নয় বোঝা মাত্র এক কথায় MA পড়া ছেড়ে শর্ট হ্যান্ড স্কুলে ভর্তি হয়ে গেল ইতি, এবং বড় বিলিতি ফার্মে পরীক্ষা দিয়ে প্রথম হয়ে স্টেনোর চাকরি পেল। ওদের যখন বিয়ে ঠিক হলো তখন সে ওই ফার্মেরই ম্যানেজার, খাস ইংরেজ সাহেবের পার্সোনাল স্টেনো। শুধু কি তাই, গান বাজনা, গৃহস্থালির কাজ, রান্না, কিসে ওর দক্ষতা কম? গানের গলা তো খুবই মিষ্টি। রেডিও রেকর্ডে গান দেবার মতো চর্চাও নেই বটে, কিন্তু যেটুকু জানে সভা সমিতিতে বা অফিসের ফাংশনে গাইবার পক্ষে যথেষ্ট। বস্তুত এমনি এক সভাতেই ওকে প্রথম দেখে শোভন। উদ্বোধন সঙ্গীত গাইবার জন্য ধরে এনেছিল তারা। তারপর স্রেফ তপস্যার মতো করেই লেগে থেকে শোভন সেই দেখাটাকে আলাপ এবং আলাপটাকে অন্তরঙ্গতায় পরিণত করেছিল। এহেন অসামান্য মেয়ে যে এক আধা বিদেশি পাবলিসিটি প্রতিষ্ঠানের মাঝারি কেরানিকে বিয়ে করবে, এ একটা অঘটন বই কি, এবং শোভনের পক্ষে সুদুর্লভ সৌভাগ্যও বটে। কিছুটা তার কৃতিত্বেরও পরিচায়ক। এই সৌভাগ্যের বার্তা দিতে এবং কৃতিত্বের বাহবা নিতেই মনীষকে চায় বলেছিল শোভন। মনীষকে প্রথম বলেছিল, কারণ মনীষ সাধারণ সওদাগরি অফিসের কেরানি হলেও সে শিল্পী এবং বন্ধুমহলে সূক্ষ্ম পরিচ্ছন্ন রুচিবোধের জন্য বিখ্যাত। তার উপর সেই বন্ধুদের মধ্যে সবচেয়ে সুদর্শন আর একটু শৌখিনও, এবং ইতির কাছে বন্ধু বলে পরিচয় দেবার মতোই। আয়োজনে কোনো ত্রুটি ছিল না। সুন্দর সুসজ্জিত একফালি বসবার ঘর, আধুনিক প্রথায় আলোকিত। তারই মধ্যে স্ত্রীর হাত ধরে এনে দাঁড় করিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল শোভন, ইনি আমার অর্ধাঙ্গিনী, সহধর্মিণী, গৃহিণী, সচিব, সখী, যা বলো। আসলে ইনি ইতি, অর্থাৎ কিনা আমার সমস্ত খোঁজার পরিসমাপ্তি, ইহলোকের চরম লক্ষ্য, জীবনের ধ্রুবতারা। কি করো? হাসি হাসি মুখে চাপা ধমক দিয়ে উঠি ইতি। তোমাকে পেয়ে কি আর আমার মাথার ঠিক আছে সখী? চপলতা আজই যদি ঘটে তবে করিও ক্ষমা, হে নিরুপমা। হাতের বিচিত্র ভঙ্গি করে গেয়ে ওঠে শোভন। তারপর মনীষের কাঁধে একটা চাপড় মেরে বলে, কিরে,
বাক্যি হরে গেল যে, একেবারে যে চুপ হয়ে গেলি। মনীষ একটু হেসে বলে, না, চুপ হওয়ার আর কি আছে, অপরিচিত তো নয়। তার মানে? চমকে সোজা হয়ে বসে শোভন। অপরিচিত নয়? কোথায় আবার পরিচয় হলো তোদের? আবারও মুচকি হাসে মনীষ, বলে, হয়েছে অনেকদিন আগেই, দীর্ঘকালের পরিচয়। চমকে উঠেছিল ইতিও। এবার তার চারু ললাটে ভ্রুকুটি ঘনিয়ে এলো। বলল, কিন্তু কই, আমার তো মনে পড়ছে না। মনীষ মুচকি হেসেই যাচ্ছে। সে বলল, আপনার মনে পড়ার কথাও নয়। দেবী কি তার অসংখ্য ভক্তকে চিনে রাখতে পারেন? কিন্তু ভক্ত চেনে বই কি। শোভন বোকার মতো একবার ইতি, একবার মনীষের মুখের দিকে তাকাতে থাকে। ঠোঁটের ওপর থেকে হাসি তার তখন মুছে যায়নি বটে, কিন্তু চাপল্য অনেক কমে এসেছে। সে বলে, তোর সব হেয়ালে আমার ভালো লাগে না বাপু। কি ব্যাপার, কবে কোথায় আলাপ হয়েছিল তাই বল না কেন, সোজাসুজি বল। তা জেনেই বা তোর লাভ কি, এত কৌতূহল কেন? মনীষের চোখে কৌতুক, মুখে একটু দুষ্টুমির হাসি। ইতি বলে, কি জানি উনি কি বলছেন। আমি কিন্তু ওকে একটুও চিনতে পারছি না, একটুও না। আমি ওকে এই প্রথম দেখছি। একটু কি অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ শোনায় ইতির কণ্ঠস্বর? একটু কি বেশি জোর দেয় শেষের কথাগুলোই, অকারণ জোর? অন্তত সেই রকম কি মনে হয় শোভনের? শোভনের মুখ থেকে হাসির ভঙ্গিটাও মিলিয়ে আসে ক্রমশ। সে যেন একটু বিরক্ত হয়ে বলে, আচ্ছা হয়েছে হয়েছে, এখন চা নিয়ে এসো দেখি। চায়ের ব্যবস্থা বোধহয় করাই ছিল। ঝি ট্রের ওপর খাবারের থালা আর চায়ের সরঞ্জাম সাজিয়ে নিয়ে ঘরে ঢুকল। শোভন মনীষের খাবারের থালাটা নিজেই তুলে ওর সামনে টিপয়ের ওপর রাখে, একটু শব্দ করেই। তারপর মুখে আবার একটা হাসি হাসি ভাব এনে বলে, খাবার কিন্তু সবই ওর তৈরি, বাজার থেকে একটা মিষ্টি পর্যন্ত আনতে দেয়নি। তাই নাকি? এ যে একেবারে সুদুর্লভ সৌভাগ্য, বিশেষত আজকালকার দিনে। উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী জোটায় মানসিক মধুরতা, এটা তো আমাদের কুলঙ্গনারা আজকাল ভুলতেই বসেছেন। তারপর পটলের দোরমায় একটা কামড় দিয়ে বলল, অপূর্ব। শুধু রূপ নয়, রূপের আড়ালে যে এত গুণ আছে তা জানলে বন্ধু অনেক দিন আগে এই কম্পিটিশনে লেগে যেতাম। না, বড্ডই ভুল করা গেছে। যাই হোক, 1000 কংগ্রাচুলেশন, সহস্র অভিনন্দন, খুবই জিতেছিস, যাই বলিস। মনের মেঘ পাতলা হয়ে আসে শোভনের, মুখের হাসিতে প্রসন্নতার আভাস লাগে। সে স্ত্রীর দিকে চেয়ে হেসে বলে, আমি কি তপস্যা কম করেছি রে? তবু তো সব গুণের এখনো পরিচয় পাসনি। শি ইজ আ জুয়েল। ইতি কিন্তু তখনও গুম খেয়ে বসেছিল। এবার সে একটু ঝাঁজের সঙ্গেই বলল, তোমাদের এই কথাবার্তাগুলো আমার কাছে আদৌ রুচিকর নয়, তা আমি বলতে বাধ্য হচ্ছি। উনি তো গোড়াতে একটা বাজে কথা বলে আলাপের সূত্রপাত করলেন, তারপর আবার এমন সব কথা বলছেন আমি যেন নিলামের ডাকের জন্য প্রস্তুত হয়ে পড়েছিলাম। উনি ডাকেননি বলে আফসোস করছেন। ইতির এই আকস্মিক রূঢ় ভাষণে শোভন একটু অপ্রস্তুত হয়ে পড়ে। ব্যাকুল কণ্ঠে কি একটা বলতেও চায়, কিন্তু তাকে ইঙ্গিতে নিরস্ত করে মনীষ। হেসেই বলে, ভুল করেছেন আপনি। বাজারের জিনিস দাম দিলে পাওয়া যায়, তার জন্য প্রতিযোগিতা করতে হয় না। বরবর্ণিনীর অনুগ্রহের জন্য সেকালে রাজা মহারাজা নাইটরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতেন, সেই গৌরবেরই কথা। আর প্রথম কথাটা একটু বাজে বা মিথ্যে নয়। আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক দিন ধরেই চিনি, কিন্তু আমি আপনাকে একটু চিনি না। বলতে বলতে উত্তেজিতভাবে উঠে দাঁড়ায় ইতি। কোনোদিন দেখেছি বলেও মনে পড়ছে না। আর আমি যতদূর জানি আমার স্মৃতিশক্তি খুব একটা খারাপ নয়। ততক্ষণে খাবার শেষ করে চায়ের পেয়ালা টেনে নিয়েছে মনীষ। সে উত্তর দিল না, শুধু প্রশান্তভাবে ইতির আরক্ত উত্তেজিত মুখের দিকে চেয়ে মুচকি মুচকি হাসতে লাগল। শোভনের কিছু পূর্বের প্রসন্নতা
আবার যেন মিলিয়ে এলো। সেও ভ্রু কুঞ্চিত করে বলল, কোথায় তোদের পরিচয় হয়েছিল তাই বল না বাপু, তাহলে তো গোলমাল মিটে যায়। ওকেই জিজ্ঞাসা কর না, ওর তো খুব স্মৃতিশক্তির গর্ব, সেই শক্তি একটু প্রয়োগ করুন না। ইতি মনীষের দিকে পেছন ফিরে দাঁড়ালো একেবারে, বলল, আমার যা বলবার তা আগেই বলেছি। এক্ষেত্রে হয় আমি মিথ্যে বলছি, নয় উনি বলছেন, এটাই বুঝতে হবে। ওকে মিথ্যেবাদী বলতে চাই না, অথচ আমি অকারণে মিথ্যে কথা বলছি এটাও মানতে প্রস্তুত নই। অতএব আমার আর এখানে না থাকাই ভালো। সে দুই কাঁধের এক বিচিত্র ভঙ্গি করে ঘর থেকে বেরিয়ে গেল। শোভনের অবস্থাটা অতঃপর হয়ে ওঠে অবর্ণনীয়। সে কিছুক্ষণ বিমূঢ়ের মতো ওর গতিপথের দিকে তাকিয়ে থেকে একটা সরব নিঃশ্বাস ত্যাগ করে বলে, কি জানি এসব কি কাণ্ড, কি কুক্ষণে যে তোকে আসতে বলেছিলাম। অনুতাপ হচ্ছে? মনীষ কাপ নামিয়ে রেখে উঠে দাঁড়ায়, তারপর ওর কাঁধে একটা হাত রেখে গলাটা নামিয়ে বলে, একটু রাগারাগি না হলে কি গৃহস্থালী জমে বন্ধু? তাই ইচ্ছে করে রাগিয়ে দিলাম, আর তা না দিলে ওই উষ্মায় স্ফুরিত অধরের রোষ রক্তিম ভঙ্গিটাই কি দেখতে পেতিস? মজ্জমান ব্যক্তি যেন কুল দেখতে পায়। শোভন সবেগে ওর একটা হাত চেপে ধরে বলে, তাহলে তুই মিছে বলছিলে এতক্ষণে? তাই বল, তাহলে ও ঠিকই বলেছে আগাগোড়া। না, আমি সত্যিই মিছে বলিনি, তুই বিশ্বাস কর। আবারও কৌতুক নেচে ওঠে মনীষের দুই চোখে। তারপর বোধ করি বন্ধুর বিয়বল ঘর্মাক্ত মুখের দিকে তাকিয়ে মায়াই হয় শেষ পর্যন্ত। হা হা করে হেসে উঠে বলে, হায় বোকচন্দর, কথাটা ধরতেই পারলি না? আমি ওকে চিনি তাই বলেছি, আলাপ হয়েছে এর আগে তা তো বলিনি একবারও। বলি আমি আগে কোন অফিসে কাজ করতাম তা ভুলে গেছিস? তোর বউয়ের অফিস আর আমার অফিস একই বিল্ডিংয়ে ছিল যে, পুরো 2 বছর এক দৌড় দিয়ে ঢুকেছি, এক সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি, এক লিফটেও চড়েছি কতদিন। আর অমন লাভলি মেয়ে, কে কোথায় থাকে, কোন অফিসে কাজ করে, সে খবরটা নেব, এও তো স্বাভাবিক। বুঝলে বোকারাম, কেন ওকে চিনি বলেছি? সত্যি সত্যি যেন একটা বোঝা নেমে যায় শোভনের বুক থেকে। বিশ্রী একটা অস্বস্তি থেকে মুক্তি লাভ করে সে। সেও খুব খানিকটা হাসে হাহা করে, বলে, সত্যি তো আমি একটা আস্ত গর্ধব, এই যোগাযোগটা একবার মনেই পড়ল না, স্ট্রেঞ্জ। সে যেন কৃতজ্ঞ চিত্তে মনীষের সঙ্গে সঙ্গে এসে ওকে বাসে তুলে দিয়ে যায়। কথাটা বলার আগে রহস্যটা আরেকটু ঘনীভূত করে আরেকটু মজা দেখবার ইচ্ছে ছিল শোভনের, কিন্তু ঘরে ঢুকে জানলার কাছে বসে থাকা ইতির কঠিন মুখের দিকে চেয়ে আর সাহসী কুলল না। বরং গলায় অস্বাভাবিক একটা চটুলতা এনে হাসি হাসি মুখেই বলল, ছোকরা আমাদের আচ্ছা বোকা বানিয়ে গেল। অবশ্য এটাকে আমারই ভুলের মাসুল বলা যেতে পারে। আসলে কি ব্যাপার জানো, মনীষ এখন যে অফিসে কাজ করছে তার আগে বছর 2 স্ট্যানলি গার্ডনারের অফিসে কাজ করেছে, তোমাদের ওই বিল্ডিংয়েরই 4 তলায় অফিসটা। সেই সময়ে বহুবার দেখেছে তোমাকে, এক পথে যাওয়া আসা ছিল তো, সেই কথাটা একটু ঘুরিয়ে বলে মজা দেখছিল। চিরদিনই সমান পাজি ওটা। ইতির মুখের পাষাণ কাঠিন্য তবু দূর হয় না। সে তেমনি অপ্রসন্ন শুষ্ক স্বরে বলে, কি জানি, আমার একটুও মনে পড়ছে না, ওকে কখনো দেখেছি বলে বোধ হচ্ছে না। শোভন যেন কেমন থতমত খেয়ে যায়। স্ত্রীর এখনও এই অহেতুক উষ্মার কোনো কারণ খুঁজে পায় না। খানিকটা চুপ করে থেকে সে আস্তে আস্তে বলে, কে জানে কেন মনে পড়ছে না। ও অফিসে মনীষ কাজ করেছে ঠিকই, আমি কতদিন গেছি ওখানে ওর সঙ্গে দেখা করতে, আমার আগেই মনে পড়া উচিত ছিল। তা হবে হয়তো, কি জানি, কিন্তু এ প্রসঙ্গ আপাতত থাক প্লিজ, অন্য কথা পারো। জোর করে যেন সহজ হতে চায় ইতি। কিছু পূর্বের তিক্ত স্মৃতিটাকে ঝেড়ে ফেলতে চায় প্রাণপণে। হালকা হয়ে ওঠে শোভনও, বলে, যা বলেছ, কি কুক্ষণে যে ওটাকে নেমন্তন্ন করেছিলাম। বরাবরই ওর ওই স্বভাব অবশ্য, মিসচিফ করতে পারলে আর কিছু চায় না। তবে খুব সাংঘাতিক ধরনের নয়ও, তামাশায় ভালোবাসে, আর তাই করে। ওর সঙ্গে মিশলেই টের পাবে মনটা ওর খুব ভালো।
থাক, তোমারও বন্ধুর সঙ্গে তুমিই মেশো, আমার দরকার নেই। ওই ধরনের দাঁত বার করা গায়ে পড়া মানুষ আমি দু চোখে দেখতে পারি না। আবারও কঠিন হয়ে ওঠে ইতির কণ্ঠস্বর। সে যেন কতকটা উত্তেজিতভাবেই উঠে দাঁড়ায়। শোভন ব্যস্ত হয়ে প্রসঙ্গটা পাল্টে দেয়, বলে, সে যাকগে, মরুকগে, এখন খাবারগুলো নষ্ট করে কিছু লাভ আছে? এসো খেয়ে নেওয়া যাক। অনেক চেষ্টা করে আবারও প্রকৃতিস্থ হয় ইতি। আস্তে আস্তে বলে, ও তো ঠান্ডা জল হয়ে গেছে সব, খেতে পারবে? দাঁড়াও, বরং একটু গরম করে নিয়ে আসি, আর একটু গরম চাও করতে বলি। খাবারের প্লেট দুটো হাতে নিয়ে ভেতরে চলে যায় ইতি। শোভনও যেন হাঁফ ছেড়ে বাঁচে। চা পর্ব শেষ হলে দুজনে আবার গুছিয়ে বসে রাস্তার দিকের জানলাটার ধারে। রেডিওটা খুলবো? প্রশ্ন করে শোভন। থাকগে, ও প্যানপ্যানানি আজ আর ভালো লাগছে না। এরপর শুরু হয় খুচরো গল্প, এটা ওটা কথা। হঠাৎ তারই এক ফাঁকে কতকটা যেন অসংলগ্নভাবেই বলে ওঠে শোভন, যাই বলো বাবু, তুমি যে খুব স্মৃতিশক্তির বড়াই করলে ওর কাছে, সেটা কিছু নয়। বরং আমার তো মনে হয় যে তোমার মেমোরি খুবই দুর্বল। তার মানে? তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করে ইতি। হঠাৎ যেন সোজা হয়ে বসে। না, এই মানে ওই কথাটাই ভাবছিলুম। একটু অপ্রতিভভাবে বললেও কথাগুলো শেষ পর্যন্ত বলেই ফেলে শোভন। সত্যি, মনীষ বেচারার কি অপরাধ বলো? ও তো সত্যি কথাই বলেছে। একই বিল্ডিংয়ে তোমরা 2 বছর কাজ করেছ, যাতায়াতে কতবার দেখা হয়েছে, হয়তোবা এক লিফটেও চড়েছ কতবার, তবু ওর মুখটা মনে করতে পারলে না? মনে পড়ছে না তা কি করব বলো? বিষাক্ত কণ্ঠে বলে ইতি। জোর করে বলবো যে হ্যাঁ, ও কি দেখেছি? এই সামান্য জিনিসটা নিয়ে বা তুমি এত কচলাকচলি করছো কেন তা বুঝি না। আমি কি ইচ্ছে করে মিছে কথা বলছি তোমার বিশ্বাস? এর দ্বারা কি ইঙ্গিত করতে চাইছো তাই শুনি? তার মুখের চেহারা আর গলার আওয়াজে সত্যিই বুঝি ভয় পেয়ে যায় শোভন। এলোমেলোভাবে বলে, ইঙ্গিত আবার কি? বারে, আমি বুঝি তাই বলেছি? হে বাপু তোমার, ছি ছি, কি যে বলো তুমি। আমি এমনি। আচ্ছা, ঘাট হয়েছে, আর যদি কখন এসব কথা পারি। এরপর দুজনেই চুপ করে যায়। স্থির হয়ে বসে থাকে দুজনেই। অন্য কথা আর কিছুই তোলা যায় না। তোলা যে সম্ভব নয় তা ওরাও বোঝে। তাই সে চেষ্টাও আর করে না কেউ। চমৎকার আনন্দ উচ্ছলতায় সে সন্ধ্যার শুরু হয়েছিল। এক অস্বস্তিকর নীরবতার মধ্যে তার পরিসমাপ্তি ঘটল। এইভাবেই ক্রমশ রাত গভীর হয়ে এলো। তবু দুজনের কেউই আর মনের উপর থেকে সে অকারণ নীরবতার ভারী পর্দাটা সরিয়ে ফেলতে পারল না। যেমন সাজানো ঘর তেমনই রইল। আলোগুলো তেমনি নিঃশব্দে উজ্জ্বল হয়ে জ্বলতে লাগল। প্রত্যাশিত বন্ধু মিলন উৎসবের শয্যাগুলোর কোথাও এতটুকু বিচ্যুতি ঘটল না। শুধু উৎসবটা যাদের করবার কথা, তারাই কেমন যেন একটা শোকাহত স্তব্ধতায় ম্লান হয়ে উঠল। আর বিকেলে তাড়াতাড়িতে ফুলগুলো সাজাবার সময় ফুলদানিতে জল রাখা হয়নি, সেইগুলোই এবার একটু একটু করে শুকিয়ে উঠতে লাগল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প, পূর্ব পরিচয়। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।